আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি কামরুজ্জামান, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। শ্রোতা বন্ধুরা, আজকের যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বাংলাদেশের যে অর্থনৈতিক পুনরুদ্ধার সেটি কিন্তু সম্ভব নয়। ইতিমধ্যেই আমি একাধিকবার এই রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে কিন্তু আপনাদের সামনে একাধিক আলোচনা উপস্থাপন করেছি যে অর্থনৈতিক পুনরুদ্ধার কোনোভাবেই বাংলাদেশের অর্থনীতির যে বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সম্প্রতি কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF ও বিশ্বব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে যে পূর্বাভাস এসেছে তা কিন্তু গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের সময় IMF স্পষ্ট করে বলেছে বাংলাদেশের অর্থনীতি এখন চরম চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর প্রধান কারণ হিসেবে তারা চারটি বিষয় উল্লেখ করেছে: রাজনৈতিক অনিশ্চয়তা, কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, বাণিজ্য প্রতিবন্ধকতা বৃদ্ধি এবং ব্যাংক খাতে ঋণের চাপ, অর্থাৎ স্থায়ী চাপ যেটা আর কি। বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনও স্বীকার করেছেন যে রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগে স্থবিরতার সৃষ্টি করেছে। প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গত 10 মাসে এই স্থবিরতা দূর করতে কেন কার্যকর উদ্যোগ নেয়নি কিংবা নিয়েছেন কিনা। IMF-এর পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থ বছরে দেশের GDP প্রবৃদ্ধি 3.8% হতে পারে, যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। আগামী অর্থ বছরে তা কিছুটা বেড়ে 5.4%-এ পৌঁছানোর আশা করা হচ্ছে। তবে প্রবৃদ্ধি বৃদ্ধি পেলেও মূল্যস্ফীতি পরিস্থিতি নাগালের বাইরে থাকছে। 2025-26 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি 6.2%-এ নেমে আসার সম্ভাবনা দেখানো হলেও এর প্রভাব ততদিন দারিদ্র্যের হার বাড়িয়ে দেবে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় দারিদ্র্যের হার 2025 সালে বেড়ে দাঁড়াতে পারে 22.9%, যা 2022 সালে ছিল 18.7%। এর মধ্যে অতি দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে 30 লাখ পৌঁছতে পারে, যারা দৈনিক আয় $2.15 নিচে থাকায় প্রয়োজনীয় পণ্য সেবা ক্রয়ের সক্ষমতা হারাতে পারে কিংবা হারাবে। ক্রয় ক্ষমতা সমতা অনুযায়ী এই আন্তর্জাতিক দারিদ্র্য রেখা বিশ্বের প্রতিটি দেশের দারিদ্র মানুষ চিহ্নিত করতে ব্যবহৃত হয়। মূল্যস্ফীতি ও বেকারত্বের প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি মানুষের প্রকৃত আয়ের যেটা আয় হয় সেটা কিন্তু খেয়ে ফেলছে, যা সামাজিক বৈষম্য আরও বাড়িয়ে দিচ্ছে। এই বাস্তবতা দেশের মানুষের প্রতিদিনই অনুভব করছে। আন্তর্জাতিক সংস্থার যে রিপোর্ট ছাড়াই নাগরিকরা জানে অর্থনীতি কোন খাতে কতটা ভঙ্গুর হয়ে পড়েছে। অন্যদিকে IMF রাজনৈতিক সংস্কার, বাণিজ্য বাধা দূরীকরণ এবং কার্যকর নীতিগত পদক্ষেপ গ্রহণে সরকারের অতি দূরদর্শিতা কিংবা অদূরদর্শিতা ও ধীর গতির সমালোচনা করছে। তবে তারা বিনিময় হারকে আরও নমনীয় করা এবং কর রাজস্ব বৃদ্ধির জন্য সরকারের নেওয়া সংস্কারমূলক উদ্যোগের প্রশংসাও করেছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি ভর্তুকি ধাপে ধাপে কমিয়ে টেকসই পর্যায়ে যে নেওয়ার পরামর্শ সেটি দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশ এখনও স্বল্পোন্নত দেশের LDC তালিকায় থাকায় আন্তর্জাতিক মহল থেকে নানা রকম শুল্ক ও বাণিজ্য সুবিধা পাচ্ছে, কিন্তু উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর এসব সুবিধা অনেকটাই হারাতে হবে। অর্থনীতিবিদরা বলছেন যে সেই সম্ভাব্য অভিঘাত মোকাবেলার জন্য এখন থেকে যথাযথ প্রাক প্রস্তুতি নিতে হবে। অর্থনীতির এই সংকট থেকে বের হতে গেলে রাজনৈতিক স্থিতিশীলতা ও স্থায়ী সংস্কার অপরিহার্য। দেশের মানুষ চোখ মেলে দেখছে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান এবং দায়িত্বহীন মন্তব্য রাজনৈতিক অনিশ্চয়তাকে আরও দীর্ঘায়িত করছে।
দিনের পর দিন আলোচনার নামে পেছনে পড়ে থাকা, একে অপরকে দোষারোপ করা এবং কোনো দল যদি নিজের অবস্থানে অনড় থাকে ও অন্যদের কথা শুনতে না চায়, তাহলে রাজনৈতিক ঐক্যমত কখনো সম্ভব হবে না। ফলে জাতীয় স্বার্থে ন্যূনতম বিষয়ে হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। আমরা আশা করি দেশের রাজনৈতিক নেতৃত্ব শিগগিরই এই বাস্তবতা অনুধাবন করবে এবং অন্তত একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের রূপরেখায় ঐক্যমত্যে পৌঁছবে। কারণ রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের স্বপ্ন শুধু কাগজে কলমেই রয়ে যাবে, বাস্তবে নয়। সুতরাং অতি দ্রুত সকল রাজনৈতিক দলগুলোকে দেশের কল্যাণে, জাতীয় স্বার্থে, জাতীয় নাগরিকদের কল্যাণে একটি ঐক্যমত্যে পৌঁছে অতি দ্রুত এই সংকট নিরসন করে দেশের অর্থনীতিকে সচল করার এবং সকল পর্যায়ে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।